হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে রাজস্থান ট্যুর থেকে একটা ব্লগ শেয়ার করতে। তো তোমাদের আজকে ঘুরে দেখাবো রাজস্থানের ফেমাস শহর উদয়পুরের সবচেয়ে সুন্দর সিটি প্যালেস। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট প্যালেস। ফার্স্টেরটা মাইসোর প্যালেস, যেটা আমার এখনো দেখা হয়নি। তো তোমরা কে কে দেখেছো আমাকে কমেন্ট করবে। আর এই প্যালেসটা হলো মেবার সাম্রাজ্যের প্রায় 22 জন রাজা মিলে 400 বছর ধরে বানিয়েছে। তো ওনাদের এখন 24th জেনারেশন চলছে। তো মহারানা উদয় সিং, যার নামে আর কি এই উদয়পুর, উনি মেবারের রাজধানী যখন চিতোর থেকে উদয়পুরে শিফট করে, তো তখন উনি সিদ্ধান্ত নেয় যে এটার পাশাপাশি উনি এখানে একটা প্যালেসও বানাবে। তো তারপর উনি এটা রাজধানী বানানোর সাথে সাথে এই প্যালেসটাও কিন্তু এখানে বানিয়েছে। আর এই জায়গাটা বেছে নেওয়ার একটা কারণ তো অবশ্যই আছে, কারণ এখানে হলো পাহাড় প্লাস জঙ্গল আর পিচোলা ঝিল তিনটাই উনি পাচ্ছিল। তো এত সুন্দর একটা কম্বিনেশনের জন্য উনি এই উদয়পুরের এই জায়গাটা বেছে নেয়। এটার টিকিট কিন্তু তোমাদের 400 টাকা করে পড়বে ইন্ডিয়ান রুপিতে। আর যদি তোমরা স্টুডেন্ট হও তাহলে অবশ্যই আইডি কার্ড ক্যারি করবে, তাহলে তোমরা 100 রুপিজেই কিন্তু ভেতরে যেতে পারবে। আর এছাড়া বাচ্চাদের জন্য মানে less than 5 years হলে কিন্তু কোনো টিকিট লাগবে না। আর এটার টাইমিংটা তোমাদের একটু বলে দেই। টাইমিংটা হলো সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। আর তোমাদের অবশ্যই অনেকটা টাইম নিয়ে কিন্তু এখানে যেতে হবে, কারণ এই পুরোটা ঘুরে দেখতে তোমাদের 3 থেকে 4 ঘন্টা মিনিমাম টাইম লাগবে। তো এখন এখানে যারা আর কি ওনাদের যারা আর কি জেনারেশন যারা থাকেন, ওনারা কিন্তু পিছনে এই মহলটাতে থাকেন। আর সামনে এই সিটি প্যালেসটা পুরোপুরি ট্যুরিস্ট স্পট করে দেওয়া হয়েছে। আর এছাড়া তোমরা এই যে ট্রেনটা ভাড়া করে পুরোটা প্যালেস ঘুরে দেখতে পারো, কারণ অনেকেরই পায়ে প্রবলেম আছে, সো হেঁটে দেখা আসলে পসিবল না এতটা। বাট যারা ইয়াং আছো তোমরা ইজিলি দেখতে পারবে, এতটা ভয়েরও কিছু নেই। তো আমরা ঠিক করি যে ফার্স্টে আমরা পিচোলা ঝিল, যেটা আর কি পিছনে ঝিল আছে, ওটা দেখবো, দেন আমরা সিটি প্যালেসের ভেতরে ঘুরে দেখব। আমরা গিয়েছিলাম বিকেল বিকেল, তো অন্ধকার হয়ে গেলে আসলে এই ঝিলের মজাটা আমরা পেতাম না। ভীষণ সুন্দর আসলে, এটা ক্যামেরাতে মানে বোঝানো পসিবল না। তো তারপর আমি চেষ্টা করেছি যতটুকু ক্যামেরা বন্দি করা যায়। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা হোটেল তাজ। এটা কিন্তু আগের মহারানার প্রতাপের সামার প্যালেস ছিল, যেটা এখন এখানে হোটেল তাজ করা হয়েছে। এছাড়াও এখানে আরও দুটো হোটেল আছে, হোটেল ওবেরয় আর একটাও হোটেল আছে পাশে। তো তোমরা কিন্তু যদি বিয়ে করতে চাও, ডেস্টিনেশন ওয়েডিং এর জন্য কিন্তু এখানে অনেকে নিয়ে থাকে, বাট তোমরাও চাইলে নিতে পারো। তার জন্য তোমাদের হিউজ একটা অ্যামাউন্ট অবশ্যই দিতে হবে। আর এই যে দেখো, এই যে পিচোলা ঝিলে যারা বোটিং করতে চাও তোমরা কিন্তু এখানে করতে পারো। এটা সন্ধ্যা 6টা অবধি থাকে। তো আমরা বোটিং করিনি, কারণ আমরা এখন যাব প্যালেসের ভেতরটা ঘুরে দেখব। আর আমাদের যেহেতু পরের দিন সাইট সিন আছে উদয়পুরে, আমরা আজকেই এসেছি উদয়পুরে। আর ফার্স্ট দিন আমাদের ছিল হলো শুধু সিটি প্যালেসটা ঘুরে দেখা, কারণ এটা এত বড়, এটার সাথে আসলে অন্য কোনো কিছু করা পসিবল নাই। ভিতরে রেস্টুরেন্ট আছে একটা, তোমরা চাইলে এখানে ডালবাটি চোখা ট্রাই করতে পারো, রাজস্থানের ফেমাস। যদিও আমার সেটা একদম ভালো লাগে না খেতে, তাই আমরা ট্রাইও করিনি, বাট তোমরা চাইলে কিন্তু করতে পারো। এই যে ঠিক এই প্লেসটা থেকেই রাজা কিন্তু হাতির ওপর উঠে ভেতরে যেতেন, বা বাইরে থেকে যখন বের হতেন তখনও কিন্তু এটাতে করেই বের হতেন। আমরা মেইন গেট দিয়ে ঢুকে পড়েছি প্যালেসের ভেতরে। প্যালেসের নিচে এই জায়গাটাতে তোমরা ওয়াশরুম পেয়ে যাবে। এছাড়া তোমরা এখানে রেস্ট নিয়ে নিতে পারো, কারণ এটা এত বড়, জায়গায় জায়গায় রেস্ট নেওয়ার জন্য এরকম করা আছে। সো তোমরা এখানে বসে রেস্ট নিতে পারো। এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ যারা একটু এজেড তাদের পক্ষে পসিবল না। আর একটা জিনিস হলো যে তোমাদের অবশ্যই গাইড নিতে হবে, কারণ এটা ভীষণ বড়। তো তোমরা যারা হিস্ট্রি স্টুডেন্ট তারা হয়তো জানবে, বাট যারা আমার মতো নর্মাল বা আমার থেকেও খারাপ অবস্থা, তাদের কিন্তু অবশ্যই গাইড নিতে হবে। আর ওনাদের এই যে সবগুলো যারা এতদিন অবধি আর কি রাজা হয়েছেন সবার এখানে দেওয়া আছে ছবি। আমরা এখন ঢুকে যাব। প্রথমে তোমাদের দেখাবো হলো মহারানা প্রতাপ যে যুদ্ধের সময় যে উইপনগুলো ইউজ করতো, এই অরিজিনাল উইপনগুলো কিন্তু এখানে ডিসপ্লেতে তোমরা পেয়ে যাবে। আর ওনার ইউজ করা সুরক্ষা কবচ, উনি এটা ইউজ করতেন যুদ্ধের সময়।
আর উনি ঘোড়াকে সবসময় হাতি ড্রেস পরাতেন, যাতে উনি যখন যুদ্ধে যেতেন ওনার শত্রুদের যে হাতিগুলো নিয়ে যুদ্ধে আসতো তারা যাতে ওনার ঘোড়াটাকে ওই হাতির বেবি মনে করে অ্যাটাক না করে। তো ওনার এটা আর কি একটা বুদ্ধি ছিল, যার কারণে উনি অনেক সময়ই বেঁচে যেতেন। আর উনি কিন্তু সবসময় দুটো করে তলোয়ার ইউজ করতেন, কারণ উনি একটা জিনিস মনে করতেন যে ও যুদ্ধের সময় যদি ওনার শত্রুর হাত থেকে তলোয়ার পড়ে যায় তখন উনি একটা বের করে দিতেন, কারণ উনি ভাবতেন যে নিরীহদের ওপর অ্যাটাক করতে নেই। তো ওনার চিন্তা ভাবনা আসলে আমাদের থেকে অনেক বেশি উন্নত ছিল, আমরা ওনাকে বুঝতে পারবো না। আর এই যে দেখলে তোমরা গণেশ মূর্তিটা, এটা প্রায় 400 বছর পুরনো। আর এটা ভেতরে এত কঠিন করে বানানো যে এখনো অবধি কিন্তু এটা অনেকবার অ্যাটাক করা হলেও কখনো কেউ এটা জিততে পারেনি। এই জন্যই প্যালেসটা এত সুন্দর হয়ে রয়েছে এখনো অবধি। এখানে আমরা ঢুকতেই এখানকার যিনি আর কি সন্ন্যাসী ছিলেন, গোস্বামী প্রেমগিরি, ওনার মন্দিরটাই প্রথমে পড়বে। ওনার আশীর্বাদ নিয়েই আসলে এই জায়গাটা সিলেক্ট করা হয়েছিল এই প্যালেসটা তৈরির জন্য। তো ওনার এইটা আমরা দেখলাম, মন্দিরটা দেখার পর সোজা চলে যাই। সব থেকে ভালো লাগবে তোমাদের এই জায়গাটা, এটাকে মতি মহল বলে। যদি বাইরে কোনো প্যালেসের বাইরে কোনো অনুষ্ঠান হতো তখন রানীরা এই মতি মহল থেকে দেখতো। এখান থেকে কিন্তু বাইরে দেখা যায়, বাট বাইরে থেকে যাতে রানীদেরকে কেউ দেখতে পেত না, এই জন্য এটা এইভাবে বানানো। ভীষণ সুন্দর লেগেছে এটা আমার। আর এটা হলো হালদিঘাটির মাটি। তোমরা অনেকেই জানবে যে আকবরকে হারিয়েছিল যুদ্ধে, তো ওখানকারই এই মাটি এখানে রাখা আছে। আর এই জায়গাটাতে ছবি তোলার জন্য আমাদের রীতিমতো লাইন দিতে হয়েছিল, কারণ সবাই এখানে ছবি তুলতে চাচ্ছিল। তো আমিও প্রচুর পিকচার ক্লিক করেছি। তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওর লাস্টে আমি তোমাদের কিছু কোয়েশ্চেন অ্যান্সারও দিয়ে দেব, আর প্লাস আমার এই দিনের তোলা ছবিগুলো অ্যাড করে দিয়েছি, তো দেখতে থাকো। আর উদয়পুরের তো সানসেট ফেমাস, তোমরা জানোই। এই জায়গাটা হলো একটা ছোট্ট সুইমিং পুল ছিল। এখানে আর কি হোলির সময় রানী রাজা ওনারা সবাই এখানে আর কি হোলি খেলতো। তো আমরা এখন প্রায় 4 তলার ওপর চলে এসেছি। আর এখানে এসে সব থেকে যেটা মজার ব্যাপার, এখানে আমরা গাছ দেখতে পাই। আর গাছগুলোর নিচে কোনো মাটি ছিল না, আসলে এই গাছগুলো একদম নিচ থেকে উঠে এসেছে। এটা কিন্তু একটা পাহাড়, যেটা তোমাদের ফার্স্টেই আমি বললাম। আর এই গাছগুলোর নিচে কিন্তু কোনো রুম নেই, একদম নিচ থেকে ওপর অব্দি গাছটা এভাবেই। জাস্ট আর্কিটেকচারটা ভাবো এখানকার। আর এরপর এই রুমটাতে ওনাদের পার্সোনাল অনেক ছবি যেগুলো আঁকানো হয়েছে সেগুলো এখানে ছিল। ওনারা কিভাবে মানে সময় পার করতেন, ওনাদের নাচ গান, পুজো পাঠ, সব কিছু, ওনাদের খেলাধুলা, কালচার। এরপর আমরা চলে আসি শীষ মহলে। এই শীষ মহলের সব থেকে যেটা অদ্ভুত ব্যাপার, তোমরা যেগুলো দেখছো আঁকানো মনে হচ্ছে, এগুলো কিন্তু আঁকানো নয়। হোয়াইটগুলো তো সাদা কাচ, আর ওগুলো কালারফুল কাচ দিয়ে এগুলো আঁকানো হয়েছে। মানে মোট কথা এখানে কোনো কালার ইউজ করা হয়নি, পুরোটাই কিন্তু গ্লাস ওয়ার্ক। এরপর এই জায়গাটাতে রাজারা খেলাধুলা করতেন, মানে ইনডোর গেমস যেগুলো ছিল, দাবা, ওগুলো খেতেন। তারপরে এখানে হুক্কা খাওয়া হতো এই প্লেসে। এই যে দেখতে পাচ্ছ ঝুলাটা, এখানে কৃষ্ণকে ঝুলানো হতো স্পেশাল দিনগুলোতে, বা দিনের যে টাইমগুলোতে কৃষ্ণের পুজো হতো তখন এখানে কিন্তু ঝুলানো হতো। আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা হলো দিওয়ানে খাস। এই দিওয়ানে খাসে হোলি, দিওয়ালি এই টাইমগুলোতে কালচারাল প্রোগ্রাম হতো, এবং রাজা রানীরা ওপর থেকে এই প্রোগ্রামগুলো কিন্তু এনজয় করতেন। ভীষণই সুন্দর এই জায়গাটা, আমার খুবই ভালো লেগেছে। এরপর এই ওনাদের ইউজ করা অনেক হাঁড়ি পাতিল এগুলো এখানে তোমরা দেখতে পাবে, যেগুলোতে রান্না বান্না করা হতো, ওনারা কি ধরনের জিনিসে রান্না করে খেতেন। আর এখানে কিন্তু অনেক এমন জিনিস পাবে যেগুলো পাথরের তৈরি, এই পাথরের তৈরি জিনিসগুলোতেও কিন্তু রান্না করা হতো। বাট আমার কাছে মনে হয়েছে যে রান্নার এই জায়গাগুলো খুবই ওনাদের তুলনায় খুবই কম। ওনারা কম খেতেন কিনা আমি জানি না, বাট সব মহলের তুলনায় এই কিচেনের পোর্শনটা খুবই ছোট মনে হচ্ছিল আমার কাছে। এই রুমটা জাস্ট দেখো, এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ এটা মাটির তেল দিয়ে চলতো,
আর উপরে যে ইয়ে দেখতে পাচ্ছ ঝুমারটা, এটা কিন্তু ইংল্যান্ড থেকে আনা। এই যে দেখো ওনাদের রানীরা কিভাবে ড্রেস আপ করতো, কিভাবে শাড়ি পরতো, সেগুলোও কিন্তু এখানে দেখানো আছে। এটা ওনাদের ঠাকুর ঘর। এত কিউট লেগেছে আমার এই ব্যাপারটা, ভীষণই সুন্দর। আর এই ঠাকুর ঘরের পাশেই কিন্তু রানীর যে জামা কাপড় রাখা হতো, এগুলো এখানে মানে আগেকার দিনে কিভাবে ওনারা স্টোর করতেন, রানী এই রুমে কিভাবে রেডি হতেন, এগুলো সবই এখানে দেখানো আছে। আর এর বাইরে কিভাবে রানীদের পাহারা দিয়ে রাখা হতো, ওনাদের বডিগার্ডরা বাইরে কিভাবে ওয়েট করতেন, এই জায়গাগুলোতে বসে থাকতেন। এই যে রানীর রুম, রানী এখানে রেস্ট নিত। কি সুন্দর না? আমার তো মনে হচ্ছিল যে আমি কোনো মুভি দেখছি। আর এই যে প্যালেস যেটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু মাকারানা বলে একটা প্লেস আছে, ওখান থেকেই কিন্তু এটার জন্য সব ধরনের মার্বেল ওখান থেকে আনা হয়েছে। তোমরা যারা তাজমহল দেখেছো তোমরা জানবে, তাজমহলেও কিন্তু সেম প্লেস থেকেই কিন্তু আনা হয়েছে মার্বেল। এরপর আমার আরেকটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হলো ওনাদের এই কালচারাল রুমটা। আসলে রাজপুতদের সাথে কিন্তু শুরু থেকেই একটা কালচারের একটা নাচ গান, এগুলোর একটা যোগাযোগ কিন্তু প্রথম থেকেই ছিল। এবং এত সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্ট এখানে আমি দেখেছি। তোমরা যারা গান শেখো বা গানের সাথে রিলেটেড, তোমরা হয়তো অনেকটা রিলেট করতে পারবে, বাট যারা আমার মতো নর্মাল তারা কিন্তু খুবই এটা এনজয় করবে। এত ধরনের ইনস্ট্রুমেন্ট এবং সবগুলোর নাম ওপর দিয়ে লেখা ছিল, সো তোমাদের বুঝতেও কোনো অসুবিধা হবে না। আর এত ইনস্ট্রুমেন্ট সত্যি আমি এর আগে কখনো কোথাও দেখিনি, সো আমার খুবই ভালো লেগেছে এটা। আর একটা জিনিস তোমাদের বলি, তোমরা যারা ওনাদের সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাও, ওনাদের কিন্তু একটা বুক পাওয়া যায় ফ্যামিলি রিলেটেড, বীর বিনোদ বলে বুকটা। সেটা তোমরা রাজস্থানের যে কোনো বুক স্টল থেকে পেয়ে যাবে, যেটা একজন বেঙ্গলি রাইটার শ্যামল দাসের লেখা। তো তোমরা ওটা নিতে পারো, এটা 4000 টাকার মতো দাম। তো তোমরা সেটা কিনলে আর একটু ডিটেলসে বুঝতে পারবে। আর দেখো জাস্ট কি পরিমাণ সুন্দর লাগছে রাত্রেবেলা লাইটগুলো অন করার পর। সত্যি বলতে আমার এত বেশি ভালো লেগেছে এখানে, আমি কি বলবো। তোমরা যারা রাজস্থানে ঘুরতে যাবে বা গিয়েছো, তোমরা হয়তো অনেকে জানবে, বাট যারা যাবে তাদের বলবো, মানে যতগুলো প্যালেস বা যতগুলো ম্যানমেড জিনিস আমি দেখেছি, তার মধ্যে সবচেয়ে সুন্দর কিন্তু আমার উদয়পুরের সিটি প্যালেসটাই লেগেছে। আর যেটা বলছিলাম তোমাদের, যে তোমরা বিয়ের জন্য এখানে ভাড়া করতে পারো, বাট এত মানে তোমাদের জাস্ট একটা বলি তাহলে বুঝতে পারবে যে কি পরিমাণ এক্সপেন্সিভ এটা। এটা 4 দিনের জন্য একটা ইন্ডিয়ার একজন ফেমাস বিজনেসম্যান ভাড়া নিয়েছিলেন ওনার ছেলে বা মেয়ের বিয়েতে। তার জন্য ওনাকে 800 কোটি টাকা পে করতে হয়েছে। তো তোমরা জাস্ট বুঝে নাও যে এটা কি পরিমাণ এক্সপেন্সিভ। আর আরেকটা কোশ্চেন আমি অনেক পেয়েছি আমার শর্টসে, যে আমার ড্রেসটা রাজস্থান থেকে কেনা কিনা। না, এটা রাজস্থান থেকে কেনা না, এটা আমি কলকাতা থেকেই কিনেছিলাম, প্যান্টালুন্স থেকে। আর যেটা পেয়েছি যে টুপিটা কোথার থেকে কেনা, তো এটা হ্যাঁ, এটা রাজস্থানের লোকাল শপ থেকে কেনা। এটা খুব একটা দাম নেয়নি, মেবি 200 এরকম নিয়েছিল টুপিটা, আমি মনে করতে পারছি না। তো তোমরা আমাকে জানিও তোমাদের আমার সাথে সিটি প্যালেস ঘুরে কেমন লাগলো। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর খুব তাড়াতাড়ি চলে আসবে নেক্সট ব্লগ। ভালো থেকো সবাই।